আসসালামু আলাইকুম। উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও। আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ। সকালবেলায় গরুর খামারে গিয়েছিলাম, সেখানকার কাজ বাজে কমপ্লিট করেছি। তারপরে তো ভাবিদের বাছুরটা বাইরে এসে অনেকক্ষণ ধরে মানে লাফালাফি করছিল, খেলাধুলা করছিল, তো সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সবাই মিলে উপভোগ করছিলাম। তারপর এখন তো হাঁসের ছাড়ার পালা। তো প্রথমে আমি রাজাহাঁসটাকে ছেড়ে দিয়ে খেতে দিয়েছি, তা না হলে পাতি হাঁসের সাথে ও খেতে পারবে না। আর তারপর দেখুন পাতি হাঁসটাকে কিভাবে ও মারছে, তো ওকে খেতেই দেবে না, বলছে খেও না আমার খাবারগুলো, আমি খেয়ে নেব। তো ওদেরকে খেতে দিয়ে তারপরে তিন যা মিলে এই যে বাড়িটা দেখছেন আমার এই প্রতিবেশী ভাবিদের বাড়িতে আসলাম। ওনার ছেলের সাথে ভাবি একটু কথা বলবে কি বিষয়ে যেন, তো তাই একটু হাঁটলাম। আর বাছুরটাও আমাদের সাথে চলে এসেছে, মানে আমরা যেখানে যাচ্ছি ও সেখানে যাবে, ওর এই হচ্ছে কথা, একদম ছোট বাচ্চাদের মতো আর লাফালাফি করছে। এই ছোট বাছুরগুলো যত লাফালাফি করবে হাঁটাহাঁটি করবে ততই ওদের জন্য ভালো। তো আমরা এখানে একটু দাঁড়িয়ে পড়লাম, ভাবি এবার কথা বলতেছে আর আমি এখন আমার সবজি বাগানটা একটু দেখছিলাম। এখান থেকে তেমন একটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না, তবে রসুনের গাছগুলো এত সুন্দর লাগছিল মাশাআল্লাহ, আমার কাছে তো খুব ভালো লাগছিল। আমরা অনেকক্ষণ ধরে সবজি বাগানটা ঘুরে দেখছিলাম। তারপরে চলে এসেছি বাড়িতে, আসার পর মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি। ওরা অনেক ঠোকাঠুকি করছিল, ছোট ছোট বাচ্চা যেহেতু থাকে তো ওদেরকেও খুব মানে ঠোকাঠুকি করে। আর এখন সবাইকে খেতে দিয়েছে, তারপরেও দেখুন কেউ খেতে দিতে চাইতেছে না, মানে ওরা একাই খেয়ে নেবে যে খাবে, আর অন্য কে খেতে দেবেই না। তারপর তো ওরা একে অপরকে তাড়িয়ে দিচ্ছে, কিন্তু তাড়িয়ে দিলে কি হবে, ওরা কিন্তু আবারও চলে আসে খাওয়ার জন্য, লুকিয়ে লুকিয়ে আবার খায়। যখন একে অন্যরা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকে তখন সেই ফাঁকে কিন্তু খেয়ে নেয়। দেখুন এত ছোট বাচ্চাকে যদি এইভাবে ও মারে তাহলে ওর কি অবস্থাটা হয়। এরপর ওদেরকে খেতে দিয়ে তারপরে চলে আসলাম আমি রান্নাঘরে ভাতটা আমি বসিয়ে দিয়েছি। আজ আমি দুবেলা রান্নাটাই করে নেব, আমার আজ অনেক কাজ আছে, তো সেই কাজটাই কমপ্লিট করে নেব। এখানে আমি মাছ ভিজিয়ে নিয়েছি, ভাত তো হচ্ছে, আর এদিকে জাহেদা মানে ঐশী শশীকে টাকা দিচ্ছে, মানে আমার দেবর তো ওখান থেকে টাকা পাঠিয়েছে, তো বলছিল যে ঐশী শশীকে দেওয়ার জন্য, তো ওদের দুই বোনকে টাকা দিয়েছে, পরের বার নাকি আমাদের সবাইকে দেবে, তো আগে ওদেরকে দিয়েই শুরুটা হোক। তারপর তো এসে দেখি ভাতটা হয়ে গেছে, আমি আবার ওই অংশটুকু আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপর তো ভাত ঠিকা দিয়ে দিয়েছি, এরপর ডাল বসিয়ে দিলাম। আজ আর পাতলা ডাল রান্না করব না, একটু ঘন করেই রান্নাটা করে নেব। আমি আবার মমিনুলকে একটু বাজারে পাঠিয়েছিলাম টুকিটাকি কিছু সবজি আনার জন্য। তারপরে তো দেখি দাদা অনেকগুলো ছোট মাছ কিনে পাঠিয়েছে, তো সেটাই এখন জাহেদার ভাবি পরিষ্কার করে নিচ্ছে। এগুলো আর কাটাকাটি করা লাগবে না, এভাবেই শুধু ময়লাগুলো দেখছে, সেগুলো ফেলে দিয়ে মাছগুলো সুন্দর করে মানে বেছে নিচ্ছে। মাছগুলো একদম ফ্রেশ এবং পরিষ্কার ছিল। তারপরে তো দেখি ডাল আমার হয়ে এসেছে, তো আমি এখানে চাটা জলপাই দিয়েছি আর এখন ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আর এইভাবে ডালটা রান্না করলে খুব ভালো লাগে আমার কাছে, মানে জলপাই দিয়ে। তো জলপাইটা দিয়ে ডালটা যখন রান্না করে খেয়েছি, যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, খুব ভালো লেগেছে আমার কাছে। ডাল রান্না তো কমপ্লিট, আমি নামিয়ে নিয়েছি। এরপর তো সমস্ত মশলা উপকরণ তেলের মধ্যে কষিয়ে নিয়ে আমি ট্যাংরা মাছগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু মশলার সঙ্গে কষিয়ে নিয়ে অল্প পরিমাণে পানি দিয়েছি। আমি কতটুকু পরিমাণে পানি দিয়েছি দেখেই বুঝে নিয়েছেন। তো আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে মাছটাকে শুধু সেদ্ধ করে নেব, মানে একটু কষিয়ে নেওয়ার পর মাছগুলো তুলে রেখেছিলাম। তারপর বাকি মশলার সঙ্গে আমি ফুলকপি আলু দিয়ে ভালো করে কষিয়ে অল্প পরিমাণে পানি দিয়েছিলাম সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। তারপরে যখন দেখি একটু সেদ্ধ হয়ে গেছে, ওই পানির মধ্যে আমি এই মাছগুলো দিয়ে দিয়েছি। আমি মাছ দেওয়ার পরে কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি, তারপর আমার পরিমাণ মতো আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি, বেশি দেইনি, যেহেতু মাছও সেদ্ধ হয়ে গেছে, তারপরে ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে, যার কারণে আমি অল্প পরিমাণে পানি দিয়েছি। রান্না করতেছি তো এদিক থেকে দেখি ড্রামওয়ালা ড্রাম করে ডাকছিল যে কেউ নেবে কিনা, তো রান্না রেখে আবার চলে আসলাম ড্রাম দেখার জন্য, ভাবিকে ডাক দিলাম, ভাবিও দেখতেছে, তারপর জাহেদাও দেখতেছে, তো সবাই মিলে কিন্তু আমরা দেখতেছি। তো আমি আবার দুইটা ড্রাম রেখেছি,
তো ড্রামের খুবই দরকার ছিল, কারণ গরুর খাবার, তারপর কবুতরের খাবার এগুলো রাখতে হয়, আবার ধান রাখতে হয়, তারপরে গম রাখতে হয়, টুকটাক মানে লাগে। আমার আগেরগুলো তো ফেটে গেছে, যার কারণে আমি 2টা রেখেছি। তো মমিনুলকে বললাম যে রেখে আসার জন্য। ওরা দুজন যে কি দুষ্টুমি করতেছে, রবিউল আর মমিনুল, কি বলবো। আমার এত বিরক্ত লাগছিল, আমি বললাম যে রাখো, এটা হয়ে যাবে। তারপর ওরা কি আর কথা শুনে। আমি তো 2টা রেখেছি, তারপর প্রতিবেশী ভাবি একটা রেখেছে, তো 3টা কিনে নিলাম ওনার কাছ থেকে। ভাবি একটা রাখতে চেয়েছিল, পরে বলল যে এখন রাখবে না। আর জাহেদা আমরা সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে মানে ড্রাম দেখছিলাম। তারপর রান্নাঘরে চলে আসলাম। এদিক থেকে আমার তরকারিটা হয়ে গেছে, ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি। আজ আর পুরানি বেটে দিইনি, যেহেতু ধনেপাতা কুচি দিয়েছি। টমেটো দিলে তো আরও ভালো হতো, যেহেতু ছিল না তাই আর দিতে পারিনি। রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, খাওয়া দাওয়াও কমপ্লিট করে নিয়েছি। তারপর আমি এখন দোতলা ঘরে এসেছি। এখানে তো কবুতরের খাবারও রেখেছি। তো কবুতরের খাবার মিক্সড করা যা ছিল সব তো শেষ হয়ে গেছে, এখন আবার নতুন করে মিশাতে হবে, তারপরে খেতে দিতে হবে। আমি এখানে প্রথমে ধান নিয়েছি, গমও শেষ হয়ে এসেছে, অল্প কিছু গম ছিল তো সেটাই দিয়ে দিয়েছি। আর বাজারে বলে এসেছি যখন গম আসবে দোকানে তখন আমার জন্য রেখে দিতে। তারপর আমি এখন এই যে বস্তা থেকে কিছু গম ছিল সেটাই দিয়েছি, আর এখন বস্তাটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি ভুট্টা কাটিংটা দিব, আরও অনেক প্রকারের খাবার আপনাদের ভাইয়া নিয়ে আসতো। তো এখন যেহেতু সব খাবারগুলো শেষ হয়ে গেছে, আপাতত গম, ধান আর ভুট্টা কাটিং এই 3টে খাবারই এখন কবুতরকে দিচ্ছি। এখন আমি ভুট্টা কাটিংটা দিয়ে তারপরে 3টা খাবার আমি মিশিয়ে নেব। কবুতরের খাবার যদিও এখানে রাখি, কিন্তু হাঁস মুরগিকেও কিন্তু এই খাবারটা আমি দেই। এতে করে কিন্তু খাবারটা অনেকটাই মানে কমে যায়, যেহেতু হাঁস মুরগিকে 2-3 বেলা দিতে হয়, ওদেরকে না বারবার খেতে দিতে হয়, তা না হলে খুব বিরক্ত করে, করার কিছু থাকে না। খাবার পরে যেই পেট ভরা থাকলে ওরা কিন্তু বিরক্ত করে না। আর যেহেতু ছোট বাচ্চা আছে তো ওগুলো কিন্তু বড় হয়ে যাবে। আর কবুতরের বাচ্চাও কিন্তু আছে, কিছু কবুতর কুচে বসেছে। আর এখন আমি খাবারগুলো মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। সংসারে কাজকর্ম কিন্তু কম থাকে না, একের পর এক মানে কাজ থাকেই, প্রতিদিনই কিছু না কিছু কাজ করতে হয়, অনেক কাজ থাকে। তো একা হাতেই সব কিছু করি, যখন পারি না তখন ছোটো যাকে বলি এই এটা করে দিয়ে যাও, তো তখন আর কি ওর একটু সাহায্য নেই। তারপরেও আমরা যখন স্ত্রীরা কোনো কাজ বাজ করি, মানে সংসারটাকে সুন্দর করে গুছিয়ে করি, কাজে করি আর সব কিছু পরিপাটি করে রাখি, এটা কিন্তু স্বামীও খুশি হয় যে না স্ত্রী সুস্থ আছে, ভালো আছে, তো কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারতেছে। আর আগে যেহেতু আমি খুব অসুস্থ ছিলাম, কোনো কিছুই করতে পারছিলাম না, একদম সংসারে মানে কাজকর্ম থেকে হাল ছেড়ে দিয়েছি। এখন আলহামদুলিল্লাহ আল্লাহকে ডাকার পরে আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক সুস্থ আছি। আল্লাহর দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া, তা না হলে এত কাজ আমি কখনোই করতে পারতাম না। আমি যে কাজগুলোই করি না কেন এই কাজগুলো কিন্তু আমার কাছে অনেক কাজে মনে হয়, যদিও এখন শরীরটা ভালো লাগছে, তারপর কাজগুলো করতে খুব ভালো লাগে, কাজ যদিও অনেক থাকে। এখন মনে হয় কাজ আরও থাকলে হয়তো আরও ভালো লাগতো, কাজও করতে পারতাম, এখন এমনটাই মনে হয়। তো কাজ করলেও আমার হাজব্যান্ড কিন্তু খুশি হয় যে না কাজকর্ম করতেছি বা সংসারে এখন মন দিয়েছি। তো সংসারটা তো আমার নিজেরই, তো আমার কাজও কিন্তু আমার নিজের। কোনো একটা কাজ পড়ে থাকলে কেউ কিন্তু করে দেবে না, সেই কাজটা কিন্তু দিন শেষে আমাকেই করে নিতে হবে। তো সেটাই চিন্তা ভাবনা করে কিন্তু সংসারের কাজকর্ম আমরা সবাই করি, শুধু আমি কেন, সব আপুরাও কিন্তু এই কাজগুলো করেন, তাই না? তো আমার এই গ্রামীণ লাইফ এখন আপনাদের কাছে কেমন লাগে জানি না, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও শহরে ছিলাম তখন শহরের লাইফটাই আপনাদের সঙ্গে শেয়ার করতাম, আর এখন যেহেতু গ্রামে থাকি তো গ্রামীণ লাইফটাই আপনাদের কাছে শেয়ার করি। গ্রামীণের কাজবাজ, গ্রামীণের পরিবেশ সব কিছুই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে গ্রামের কাজগুলো করতে আমার কাছে খুব ভালো লাগে, যে কাজগুলো পারি না সেই কাজগুলো শিখে নেওয়ার চেষ্টা করি, আর আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে সেই সব কাজগুলো করতে।
আর আপনারা তো জানেন আমি কাজগুলো কিভাবে করি, আপনাদের তো অজানা নয়। তো কবুতরগুলো যেহেতু আমি প্রথমে ২ জোড়া নিয়েছিলাম পালার জন্য আমার ভাগ্নির কাছ থেকে, মানে মেজো ননাসের মেয়ের কাছ থেকে নিয়েছিলাম। তো সেখান থেকে আলহামদুলিল্লাহ আমার কিন্তু এখন এই যে কবুতরগুলো দেখছেন এগুলো হয়েছে আমার নিজের কবুতরের পাল থেকেই হয়েছে, মানে নিজে পালিত কবুতরের থেকেই হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এরপর তো ওদেরকে খেতে দিয়েছি আর এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি কবুতরের বাচ্চা। এখানে এই যে এক জোড়া কবুতরের বাচ্চা, এর আগেও কিছুটা খেয়েছি আর ওকে দেখুন কিভাবে ঘুমিয়ে আছে, মনে হচ্ছে যে ওর কিছু একটা হয়েছে। আমি তো ভয় পেয়েছিলাম, পরে দেখি না ও ঘুমোচ্ছে। আর এখানে এই যে এক জোড়া আমি যখন ভিডিও করছিলাম ও আমাকে মনে হয় একটা ঠোক দেবে। তো যাই হোক আমি তো কবুতরের খামার থেকে চলে এসেছি এখানে রান্নাঘরটা ডিপ ক্লিন করার জন্য। আর কিছু কবুতরও কিন্তু কুচে বসেছে আর কবুতরের কিছু বাচ্চা কিন্তু আমরা খেয়ে নিয়েছি। আর এখন যা আছে বড় হলে হয়তো বা খেয়ে নিব, নয়তো বা বিক্রি করে দিব যদি মানে কেউ কিনতে আসে, আর না হলে নিজেরাই খেয়ে নেব। আর তা না হলে ভালো লাগলে মানে নিজের পালেই রেখে দেব। তো এখানে আমি দেখুন রান্নাঘরটা ডিপ ক্লিন করার চেষ্টা করছি। আমার সবচেয়ে বিরক্তির কাজ হচ্ছে এই মাটির চুলায় রান্নাঘরটা ডিপ ক্লিন করা, কারণ এখানে সব মানে কি বলবো, যেহেতু মাটির চুলায় রান্না করি এখানে তো আর তেল চিটচিটে হয় না, এখানে শুধু কালি পড়ে চারদিক থেকে উপরে এবং চারদিক থেকে কালি পড়ে একদম ভুর হয়ে থাকে। আর যখন ঝাড়ু দিয়ে আমি এগুলো পরিষ্কার করছি প্রচুর পরিমাণে ধুলো কিন্তু উড়ে বেড়াচ্ছে আর সব কিন্তু কালি। আর এই কালিতে আমি পুরো একদম মাখিয়ে গিয়েছি, আমার চোখের মধ্যে যাচ্ছে কি যে একটা অবস্থা, খারাপ অবস্থা। তারপর আমি এই যে নাক মুখ একদম চেপে বেঁধে তারপরে কাজটা করছি, তারপরও চোখের মধ্যে ধুলো যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। এই কাজটা আমার কাছে সব সময়ের জন্য খুব কষ্টের। যদিও ঢাকার শহরে যেই রান্নাঘরটা তেল চিটচিটে থাকে পরিষ্কার করতে এতটাও কষ্ট হয় না, এই মাটির চুলায় রান্নাঘরটা পরিষ্কার করতে যতটা কষ্ট হয়। তারপরও এই কাজগুলো না করলে রান্নাঘরটা দেখতে খুব খারাপ লাগে। আমি মাঝে মাঝে পরিষ্কার করি, তারপরও প্রচুর মানে 2-1 দিন পর আপনাদেরকে দেখাবো যে আবারও কি পরিমাণে এই যে কালিগুলো পড়ে, ধুলো কালি যেটাকে বলে, আমি একদম পুরো মাখিয়ে গেছি, খুব বিরক্ত লাগতেছে। তারপর পরিষ্কার করতে হয়, এই যে পরিষ্কার করে নিয়েছি, খুব ভালো লাগছে। এখন নিজের কাছেও খুব ফ্রেশ লাগছে যে না রান্নাঘরটা পরিষ্কার করতে পেরেছি। এখনও কিন্তু পুরোপুরিভাবে ডিপ ক্লিন করতে পারিনি। এখানে যে র্যাক দুটো রেখেছি সেইগুলোতে একদম কালি হয়ে আছে, আর যে জিনিসপত্রগুলো রাখি সেইগুলো না প্রচুর কালি হয়ে যায়। আমি 2-1 দিন পর পরে মেজে ঘষে রেখে দিই, আবারও না কালি হয়ে যায়। তাই ভাবছি যে রান্নাঘরটা আজ ডিপ ক্লিন করে নেই। এদিক থেকে আজান দিয়ে দিয়েছে, নামাজও পড়তে হবে, গোসলও করতে হবে। তারপরে কি করব সেই কাজগুলো আর করলাম না, শুধু রান্নাঘরটাই মানে ঝেড়ে মুছে ডিপ ক্লিন করে নিলাম। আর যে হাঁড়ি পাতিলাগুলো আছে সেগুলো আমি কালকে না হলেও 2-1 দিন মানে লাগবে আমার পরিষ্কার করতে, এগুলো পরিষ্কার করে নেব। চুলায় তো গরুর খাবারটা জাল করে নিয়েছি, ওকে খেতে দিয়ে দেব। আর রান্নাঘরটা চারদিকটা আমি খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি, পুরো কালিতে মাখিয়ে গিয়েছি। এই অবস্থায় এখন গোসল করতে যাব। ভাবির একটু রান্নাবান্না বাকি আছে, তো ভাবির রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে এই যে নদীর পাড়টা দেখছেন আমরা 3 যা মিলে এই নদীর পাড়ে আসবো গোসল করার জন্যে। কারণ মাথা পরিষ্কার করব, মানে মাথায় শ্যাম্পু দেব এবং যে কালি হয়ে আছে, তো নদী থেকে গোসল না করলে ভালো লাগবে না। তারপর গোসল করার আগে আমি এখন একটা কাজ করে নেব, সেটা হচ্ছে শশী তো অনেক দিন ধরে ছোট চূড়ার কথা বলছে, আমি বানিয়ে দেব করে আর বানানোই হচ্ছিল না। তাই ভাবলাম যে আজ গোসলের আগে এই কাজটা করে নেই। তাই তো নদীর পাড়ে দেখেন কত লোক চলে এসেছি ছোট্ট একটা চুলা বানানোর জন্য, মাটি নেওয়ার জন্যে। নদীর পাড়ে যেই মাটিগুলো মানে রয়েছে এই কাদা মাটিগুলো দিয়ে চুলা বানালে খুব ভালো হয় চুলাটা। আর মমিনুল আর এখানে জুনায়েদ, মানে ওরা তো 2 বন্ধু, প্রতিবেশী জায়ের ছেলে। তো ওরা আবার দেখেন ওদের মুখটা ঢেকে রেখেছে, বললো আমাদের দেখাবে না, কিন্তু অনেক দুষ্টুমি করতেছিল ওরা সবাই। বললো যে বোরখা পরে আসতে হবে আমাদের এখন, কাকি তো ভিডিও করতেছে, মানে ওদের সাথে দুষ্টুমি করতেছিলাম। আর এখন এই যে মাটিগুলো তুলে নিচ্ছি।
এখন যেহেতু রোদ ওঠে আর বৃষ্টি নেই, আর এখন চুলা বসানোর একটা খুব সুন্দর একটা সময়। চুলা বসালেই 2-1 দিনের মধ্যে এই চুলাটা শুকিয়ে যাবে, তাই এখন চুলা বসালে ভালো হয়। আর ওকে দেখুন ও কীভাবে মুখটা রেখে রেখেছে। আর এখন আমরা মাটিগুলো নিয়ে যাব। তো মমিনুলকে বলছিলাম যে অল্প করে নেই, তুমি পারবা না, অনেক দূর তো আমাদের বাড়ি। তো বলছিলাম যে অর্ধেক দেই, তো ও বলল যে আরও দাও যেন আর আসতে না হয়। মানে কি বলবো, ও পারতেছিল না, তারপরে যে মাথায় করে নিচ্ছিল। আমি বললাম যে আমিও একটু ধরে নেই, দুজনে মিলে নেই। ও কিছুতেই দিচ্ছিল না। তারপর ও একাই কিন্তু মাথায় করে এই মাটির বলটা নিয়ে যাচ্ছিল। আর বলছিল যে কাকি এই চুলা শুকানোর পরে কিন্তু আমরা পিকনিক করব, সবাই মিলে টাকা তুলে কিন্তু পিকনিক হবে। আমি বললাম চুলাই তো বানাতে পারলাম না, আর এখন পিকনিক করার কথা বলা হচ্ছে, অবশ্যই করব, সবাই মিলে পিকনিক করলে খুব ভালো হবে। তো যখন পিকনিক করব তখন তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে চলে এসেছি আর এখন মাটি দিয়ে চুলাটাও বানাতে বসে পড়লাম। অনেককেই বলেছিলাম যে চুলাটা বানিয়ে দেওয়ার জন্য, কেউই রাজি হচ্ছিল না। যদিও আমি কোনো দিন চুলা বসাইনি এভাবে, তো আজ প্রথম চেষ্টা করলাম। নিজের মনের মধ্যে একটা জেদ তৈরি করলাম যে আমি কেন পারবো না, আমি চেষ্টা করি, অবশ্যই পারবো। তো নিজের চেষ্টায় কিন্তু চুলাটা আমি বসিয়ে নিলাম। তো আর বলছিলাম এখন কে পারে না তাকে বলো যে মাটি নিয়ে আসার জন্য, আমি বসিয়ে দেই। চুলা আবার বানাতে পারে না এরা গ্রামে থেকে। তো এরপর আমি চুলাটা এই যে খুব সুন্দর করে বসিয়ে নিয়েছি। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ, না পারা কাজটাও এখন আমি পেরে গিয়েছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।